শুরু করি। ওকে, তো আজকে হচ্ছে আমরা বেসিক ইংলিশ নিয়ে ক্লাস করব। বেসিক্যালি বেসিকের মধ্যেও কিছু রুলস শিখবো, আমরা গ্রামার শিখবো, দেন হচ্ছে ইংরেজি বাংলা বাক্যকে কীভাবে ইংলিশ করতে হয় সেই বিষয়গুলো শিখবো। ঠিক আছে, আমাদের প্রথম 3-4টা ক্লাস বা আমরা একটু বেসিক নিয়ে কাজ করব, কারণ বেসিক যদি স্ট্রং হয়ে যায় তোমার গ্রামার খুব একটা বেশি সমস্যা হবে না। কিন্তু বেসিকে যদি তোমার সমস্যা থাকে সেক্ষেত্রে দেখা যাবে গ্রামার বুঝতেও সমস্যা হয়ে যাবে। গ্রামার আসলে খুব বেশি কিছু না, গ্রামারগুলো তোমার যদি বেসিক যারই স্ট্রং আছে তার কাছে গ্রামার মানে খুবই সহজ মনে হবে তখন, যদি বেসিকটা একটু স্ট্রং থাকে। যাই হোক, আজকে আমরা তোমাদের একটা আমি দিয়েছিলাম কিছু ইংলিশ সেন্টেন্স দিয়েছিলাম, তাই না? ওইখানে আমি বলেছিলাম যে এরকম কোনো সেন্টেন্স আছে কি না যেটা হচ্ছে একদম তোমার কাছে অপরিচিত মনে হচ্ছে, অর্থাৎ জীবনে কি তুমি ইউজ করো নাই আর কি। তো আহ, আচ্ছা, এরকম কি দেখো তো তোমার কাছে এখন অপরিচিত কোনো সেন্টেন্স আছে কিনা, একটু জানাও তো। নাই, দেখো, দ্যাট মিন্স আমরা ইংলিশের সাথে একদম ছোটোবেলা থেকেই পরিচিত। মানে গ্রামার রুলস আমরা ছোটোবেলায় যে আমরা গ্রামার রুলের ব্যবহার করতেছি, বা এই যে রুলসটা আমরা যে নাউন ফ্রেজ ব্যবহার করতেছি, আমরা যে এই যে রুলসগুলো ব্যবহার করতেছি এটা একদম ছোটোবেলা থেকে। কিন্তু কি আমরা নিজেরা জানতাম না যে আসলে এটা একটা রুলের মধ্যে পড়ে। এটা দ্বারাই হয়তো এক অ্যাডজেক্টিভ তৈরি হয়েছে, এটা দ্বারাই হচ্ছে কি নাউন তৈরি হয়েছে, এটা দ্বারাই হচ্ছে প্রিপোজিশনের একটা নিয়ম হয়ে গেছে, এটা দ্বারা হচ্ছে কোনো একটা টেন্সের নিয়ম হয়ে গেছে। দেখো, এই যে আই এম স্টুডেন্ট, এটা ক্লাস 2 এর বাচ্চারাও জানে যে আই এম স্টুডেন্ট। ঠিক আছে, তো এই যে একটা সেন্টেন্স বা বাক্য, এটা দ্বারা কিন্তু অনেক কিছু বোঝানো যায়, বা কি বলবো যে অনেক রুলস তৈরি করা যায়। আমরা আজকে যেই বিষয়গুলো শিখবো সেটা হচ্ছে, দেখো আমরা কি করি, আমরা ট্রেডিশনাল ওয়েতে যেটা শিখি আগে হচ্ছে আমরা রুলস শিখি, তাই না? আগে রুলস শিখে দেন হচ্ছে সেটা অ্যাপ্লাই করি। কিন্তু আহ, আমার কাছে যেটা মনে হয় আসলে রুলস শিখার চাইতে আগে হচ্ছে আমরা কি, আমরা নিজের রুলস তৈরি করব। মানে কিছু কিছু পরিচিত সেন্টেন্স দ্বারা আমরা নিজের রুলস তৈরি করব, দেন হচ্ছে সেই রুলসগুলো আমরা যেখানে প্রয়োজন সেখানে আমরা অ্যাপ্লাই করব। ঠিক আছে, এটা হচ্ছে সবচেয়ে সহজ উপায় ইংলিশ শেখার। কিন্তু আমরা যে ট্রেডিশনাল ওয়েতে শিখি, আমরা কি আগে একটা রুলস শিখি, সাবজেক্ট প্লাস এটা ওইটা ওইটা, দেন হচ্ছে কি করি আমরা ইংলিশ আয়ত্ত করার চেষ্টা করি। কিন্তু ওই ওয়েটা খুবই কঠিন, যারা হচ্ছে ইংলিশ একটু দুর্বল, ঠিক আছে, তাদের জন্য ওইটা হচ্ছে তোমার একটু ওয়েটা একটু কঠিনই মনে হবে। কিন্তু যারা হচ্ছে ইংলিশে অ্যাডভান্স ভালো, সেক্ষেত্রে তাদের ক্ষেত্রে ওটা খুব একটা সমস্যা হবে না। কিন্তু আমি যেভাবে শুরু করেছি সেটা হচ্ছে, আমার টার্গেট হচ্ছে যারা হচ্ছে একদম ইংলিশে উইক, তারাও যেন সর্বোচ্চটা নিতে পারে এই কোর্স থেকে। ঠিক আছে, যারা হচ্ছে দেখা যাবে হচ্ছে বিভিন্ন কোর্সে বিভিন্ন জায়গায় কোর্স করায় বা বিভিন্ন কোচিংয়ে, তারা বেসিক্যালি যে ক্লাসগুলো করায় মানে হুট করে তোমার শুরু করে দিল, ক্লোজ শুরু করে দিল, দেন হচ্ছে অথবা শুরু করলো নাউন শুরু করে দিল, আর দেখা গেলো প্রোনাউন শুরু করে দিল, মানে একটা লেকচার শিট করে মানে শুরু থেকে শেষ পর্যন্ত শেষ করে দিল। কিন্তু সে মানে বুঝলোই না স্টুডেন্টের আসলে সমস্যাটা কোন জায়গায়। কিন্তু স্টুডেন্ট এই নাউন না ধরতে পারলো, না নিজে বুঝলো, তো আলটিমেটলি পরে যে নিজের উপরে ডিপেন্ডেন্ট, বইটি পরে যা শিখতে হয় আর কি। তো আমি এবার যেটা চিন্তা করছি আসলে, তোমাদেরকে আমি শিখাবো যতটুকু সময় পাই, আমি তোমাদেরকে একটু শেখানোর চেষ্টা করব। আর শীট তো আছেই, দেখো শীট যেগুলো আছে ওগুলাও আমি শেষ করব, সমস্যা নেই। কিন্তু দেখো যে শীট আছে ওইটার চাইতে হচ্ছে তোমার যদি আমি বেসিকটা ডেভেলপ করতে পারি, তখন তুমি শীট নিজেও পড়তে পারবো। ঠিক আছে, যদি বেসিক ঠিক থাকে। কিন্তু তোমার যদি বেসিক শিট না থাকে, আমি যদি ডাইরেক্ট মানে শিট শুরু করি, তাহলে কিছুদিন পর আবার শিটই ভুলে যাবো, শিটের পড়াশোনা শুরু করবো। শিটের পড়াবো, সমস্যা নেই, ফাঁকে ফাঁকে, যেহেতু এটা রিটেন এবং হচ্ছে গ্রামার, সেক্ষেত্রে আমাদের রিটেনের বেসটা কি অনেক স্ট্রং করতে হবে। আমি গতকাল হচ্ছে একটা ওই সি ইউনিটের কোশ্চেন প্যাটার্ন নিয়ে একটা ভিডিও বানিয়েছিলাম, কেউ কেউ দেখছিলা? জি ভাইয়া। আচ্ছা, ওইখানে একটা জিনিস যেটা মানে আমি অ্যানালাইসিস করতে গিয়েও যেটা ফেস করছি আসলে, যারা আসলে ইংলিশে কিছু না লিখতে পারে, অর্থাৎ 5-7টা লাইন কনফিডেন্টলি না লিখতে পারে, তাদের জন্য খুবই টাফ আসলে চান্স পায়। কারণ ওইখানে কিছু ছিল হচ্ছে, যেমন অনলাইন শপিং ছিল, কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি, মানে কিছু শর্ট নোট ছিল। তো যারা মনে করো ইংলিশে একটা সেন্টেন্স না লিখতে পারে সুন্দরভাবে, তারা কিন্তু ওইগুলা একটাও পারবে না। এবং সেখানে কী ছিল, সেখানে ছিল দেখে এরকম একটা এই প্যারাগ্রাফ ছিল, সেটা কি মাই মাদার। এখন যারা হচ্ছে সেন্টেন্স স্ট্রাকচার জানে না, যারা হচ্ছে একটা সিম্পল জিনিসকে ইংলিশ করতে জানে না, তারা মাই মাদার লিখতে গেলেও কি 10টা ভুল করে ফেলবে।
মানে কি সাবজেক্ট বসাবে নাকি এস বাই এস বসাবে নাকি এখানে কি ওয়ার্ডটা বসবে নাকি এখানে কি অ্যাডজেক্টিভ বসবে কিনা, মানে এরকম ভুলগুলো করবে। অর্থাৎ তুমি একটা কনফিডেন্টলি একটা চিন্তাহীন মানে টেনশনবিহীন হচ্ছে একটা সেন্টেন্স তুমি লিখতে পারবে না। মানে একটা সেন্টেন্স লিখে যে তোমার চিন্তামুক্ত থাকা যায় সেটা তুমি পারবে না যদি তোমার স্ট্রাকচার বা তুমি যদি মাথায় এই রুলসগুলো বা যে নিয়মগুলা একদম ভিতর থেকে যদি না নিতে পারো। যাই হোক, অনেক কথা বললাম, এখন আমরা একটু দেখি যে এই যে সেন্টেন্সগুলো থেকে আমরা একটা এক একটা এমনি রুলস বানাবো আর কি। তো এই যখন আই এম এ স্টুডেন্ট ছোটোবেলা থেকে মাই ফাদার ইজ এ ডক্টর টিচার বা যাই হোক এগুলো আমরা অনেক লিখছি, ঠিক আছে, ছোটোবেলা থেকে। ভেরি গুড স্টুডেন্ট, আর টিচারদের মুখ থেকে অনেক শুনছি ইউ আর ভেরি গুড স্টুডেন্ট। তো এটাও যে আনকমন বিষয়টা এরকম আই গো টু স্কুল, এরকম আমরা অনেক লিখেছি, ঠিক আছে, অনেক শুনেছি, অনেক লিখেছি, তারপর অনেক শুনেছি আই ক্যান ডু ইট, ইউ ক্যান ডু ইট, এগুলো কি তোমাদের কাছে খুব একটা অপরিচিত না, ঠিক আছে। যেমন আই এম নট এ গুড স্টুডেন্ট, এগুলো কি খুব অপরিচিত না। হি হেল্প মি, সে আমাকে সাহায্য করেছে, এটাও কি খুব অপরিচিত কিছু না। হি গোজ টু স্কুল, দে আর মাই ফ্রেন্ড, আই ওয়ান্ট টু হেল্প ইউ, আই এম ফাইন, আই ডিডন্ট গো টু স্কুল ইয়েস্টারডে। দেখো তো এইখানে এরকম তো কোনো আমার সেন্টেন্স যদি থাকে সেটা কিন্তু অবশ্যই বলবো যে আমার কাছে এই সেন্টেন্সটা একদম অপরিচিত মনে হচ্ছে বা এখানে একটু ভুল মনে হচ্ছে, বা এই সেন্টেন্সটার মধ্যে যদি এরকমই থাকতো যে এইখানে একটা ড্যাশ দিয়ে দিত ইজ নাকি আর, সেটা দিলে আমি ভুল করতাম, অথবা এইখানে যদি টু এর পরে একটা ড্যাশ দিয়ে দিত হেল্পিং বা হেল্প থাকতো, আমি কি বসাবো এটা নিয়ে কনফিউশন থাকতাম, অথবা এই ডিডেন্টের পরে গো বা গোজ বা গোয়িং বসালো মানে আমি কনফিউজ থাকতাম। এরকম কেউ আছো যে এই জিনিসগুলোর মধ্যে যদি অন্তত যে কোনো একটা ড্যাশ দিয়ে দিত এবং তুমি কনফিউজড থাকতা, এরকম কেউ আছো? বলতে পারো, সমস্যা নেই। হোপফুলি কেউ নাই, কারণ হচ্ছে এগুলো আমরা বলতে বলতে মুখস্থ হয়ে গেছে, মানে এর যদি থাকতো তোমরা হচ্ছে কি মানে অন্তত কেউ মিস করতে না আর কি, ঠিক আছে। তো এইগুলো যদি তুমি জানো তাহলে তুমি ইংলিশ তো আসলে তোমার জন্য খুব সহজ। তুমি যদি এইখানে যদি তোমার কোনো সমস্যা না থাকে তাহলে তো ইংলিশের অনেক সমস্যাই তোমার সমাধান হয়ে গেছে, এখনই সমস্যা। সেটা কীভাবে সেটা একটু দেখো। দেখো, আমরা কিছু সেন্টেন্স লিখেছি, আমি এই এই পেজে বেশ কিছু একটু ডিসকাস করি। আমরা এখান থেকে রুলস বানাবো, ঠিক আছে। আমরা আগে রুলস কি, আগে রুলস বানিয়ে পরে হচ্ছে আমরা শিখবো না, আগে হচ্ছে আমরা রুলস নিজেরা বানাবো। দেখো আই এম গুড স্টুডেন্ট, এইখানে আমরা তোমরা হচ্ছে যদি চিন্তা করো, দেখো এই যে স্টুডেন্ট, আমরা হচ্ছে ওই ফাংশন ইউনিট এবং ফর্ম ইউনিট আরও ডিটেলসে আলোচনা করব। তারপর ওকে এটা যদি ফর্ম ইউনিট এবং ফাংশন ইউনিট যদি নাও জানো, তবু এটা জানো যে স্টুডেন্ট হচ্ছে একটা কি নাউন, এটা জানো না। এবং গুড হচ্ছে কি একটা অ্যাডজেক্টিভ, ভালো, আর এটা হচ্ছে কি একটা আর্টিকেল, ঠিক আছে। তো আমরা এখানে একটা ডিসিশনে চলে আসলাম কি আর্টিকেল, তারপরে কি অ্যাডজেক্টিভ, নাউন। এখন দেখো এতদিন পর্যন্ত তোমরা ম্যাক্সিমাম কী করছো, এইটা খালি মুখস্থ করতে, নাউনের আগে অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের যদি আর্টিকেল থাকে তার মানে মাঝখানে একটা অ্যাডজেক্টিভ, ঠিক আছে, এরকম তোমরা কি মুখস্থ করছো। অথবা কি নাউনের আগে অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ আর আগে হচ্ছে কি অ্যাডভার্ব। তো এই বিষয়গুলো আসলে মুখস্থ করার কি আছে, তুমি তো এগুলো ছোটোবেলা থেকে তুমি এইভাবেই তো পড়ে আসছো, তাই না, যে গুড আই মিস গুড স্টুডেন্ট, এখানে তো তুমি কি এইভাবেই তো শিখে আসছো, এটা তো আর কিছু মানে নতুন কিছু না। কিন্তু যারা হচ্ছে তোমরা ওই আগে জানতে না বা তাদের কাছে মনে হবে আরে এইটা এইভাবে, ঠিক আছে। তারপরে দেখো মাই ফাদার ইজ এ ডক্টর, আচ্ছা দেখো এই যে এখানে আমি কি করলাম, মাই, এটা একটা প্রনাউন, এটা হুপল সবাই জানো যে নাউনের পরিবর্তে যেটা তোমার বসে প্রনাউন। এখন এই প্রনাউনের মধ্যে আরেকটা এটা কি প্রনাউনের মধ্যে কয়েকটা চারটা ফর্ম আছে, একটা কি অবজেক্টিভ ফর্ম, সাবজেক্টিভ ফর্ম, তারপরে কি হচ্ছে কি আছে পসেসিভ ফর্ম, রিফ্লেক্সিভ ফর্ম। এবং এই বিষয়গুলো আমরা শিখবো কোথায়, শিখবো হচ্ছে যে আমরা এই বিষয়গুলো আমরা শিখবো প্রোনাউনে, যে ঠিক আছে, যে পসেসিভ কি এটা জানো যে এটা হচ্ছে পসেসিভ। আরেকটা ব্যাপার সেটা হচ্ছে পসেসিভের প্রোনাউনের যদি বাংলা করো সেক্ষেত্রে ওইটা একটা বিভক্তি পাবা আর কি। যেমন হচ্ছে আমার, তারপর হিস মানে তার, মাই মানে আমার, আওয়ার মানে কি আমার, এইগুলা, ঠিক আছে। আচ্ছা, তার মানে কি আমরা একটা রুলস পেয়ে গেলাম কি পসেসিভ প্রোনাউনের পরে কি বসে নাউন। দেখো এই ফাদার কি নাউন না, আচ্ছা পসেসিভ, পসেসিভ প্রোনাউনের কি বসে পরে পসেসিভ, পসেসিভ বানানি তো হইতেছে না,
আচ্ছা, পসেসিভ বানান আমি নিজেই ভুলে গেছি। পসেসিভ প্রোনাউন, ঠিক আছে। পসেসিভ প্রোনাউন কি, এরপরে কি বসে, নাউন, ঠিক আছে। আচ্ছা, এবার দেখো আসো, ভেরি গুড স্টুডেন্ট, এখান থেকে আমরা একটা রুলস বানাই। এটা কি রুলস হতে পারে, দেখো এখানে স্টুডেন্ট কি নাউন, গুড কি অ্যাডজেক্টিভ, ভেরি কি অ্যাডভার্ব। তার মানে আমরা একটা রুলস পেয়ে গেলাম কি, অ্যাডভার্ব, তারপরে কি, তারপরে হচ্ছে কি অ্যাডজেক্টিভ, তারপরে হচ্ছে তোমার কি নাউন। দেখছো আমরা কিন্তু এই যে বিষয়গুলো, এটা কিন্তু মুখস্থর বিষয় না। আমরা সবসময় কি মুখস্থ, দেখো অনেক সময় আমরা এক্সাম হলে গিয়ে মনে করি আচ্ছা নাউন, তার মানে নাউনের আগে হচ্ছে অ্যাডজেক্টিভ, তার আগে হচ্ছে অ্যাডভার্ব। এগুলো তো মনে করার বিষয় না, এটা তো তোমার ছোটবেলা থেকেই তোমরা এসে শিখে আসছো, এগুলো তো এরকম কঠিন কিছু না। তারপরে দেখো আরেকটা জিনিস, এই যে দেখো আই গো টু স্কুল, দেখো এই যে এটা হচ্ছে সাবজেক্ট, এটা কোনো কনফিউশনে তোমরা সবাই জানো সাবজেক্ট, এটা হচ্ছে কি সাবজেক্ট, এবং এরপর একটা ভার্ব বসছে, এটা কি প্রিন্সিপাল ভার্ব, এবং প্রিন্সিপাল ভার্ব কি, সেটা হচ্ছে দৃশ্যমান বা কোনো কিছু বোঝাই যাচ্ছে, গো, এটা একটা ভার্ব, উপরে সবাই জানো প্রিন্সিপাল ভার্ব। তো কথা হচ্ছে এটার পিছনে এস বা ইএস বা কেন হয় নাই, তার মানে কি আমরা এটা বলতে পারি যে যদি কি এটা যদি ফার্স্ট পার্সন থাকে, সিঙ্গুলার থাকে, এক্ষেত্রে কি আমরা এরপরে হচ্ছে কি বসাবো, মানে অর্থাৎ যদি আইও থাকে এরপরে হচ্ছে ভার্বের সাথে কখনো এস বাই এস হয় না। এটা তো আমরা বলতে পারি যে আই থাকলে এরপরে হচ্ছে কি যে ভার্বটা বসবে সেটা কি হবে, সেটা হচ্ছে তোমার প্লুরাল হবে, তাই না। আচ্ছা, তারপরে দেখো এটা কি মনে আছে যে ভার্বের সাথে এস বাই এস যোগ করলে কি হয়, আর নাউনের সাথে এস বাই এস যোগ করলে হয় কি প্লুরাল, ঠিক আছে। কিন্তু ভার্বের সাথে এস বাই এস যোগ করলে হয় কি সিঙ্গুলার, ঠিক আছে, উপরে জানো। অর্থাৎ এটা তুমি মাথায় রাখো যে যদি অন্তত কখনো আই সাবজেক্ট থাকে এরপরে যে ভার্বটা বসবে সেটার মধ্যে কোনো এস বাই এস হবে না, ঠিক আছে। তারপরে দেখো এইখানে আরেকটা কি আছে, যেটা হচ্ছে ইম্পর্টেন্স রোল টু, একটা প্রিপোজিশন আছে, কি আছে টু। তার মানে এটা হচ্ছে বেশি ইম্পর্টেন্ট, কারণ আয়ের পরে গো এটা তুমি সবাই জানি, এটা খুব একটা। তার মানে কি টু এর পরে কি বসে, একটা নাউন বসে, টু এর পরে নাউন বসে। এখন বলতে পারো টু এর পর তারও কিছু বসে, হ্যাঁ বসে, সমস্যা নেই। তার মানে আমরা একটা জানলাম টু এর পরে কি নাউনও বসে। এখন আচ্ছা আরেকটা আছে, টু এর আরেকটা রুলস আছে, সেটা আমরা একটু পরেই পাবো। তারপরে দেখো আই ক্যান ডু ইট, এটা হচ্ছে একটা কি মডাল অক্সিলারি, তাই না। দেখো এই মডাল অক্সিলারি পরে বসলো কি বি ওয়ান, কি বসলো বি ওয়ান। তো আমরা এখন এটা বলতে পারি যে কি মডাল অক্সিলারি পরে কি বসে, মডাল অক্সিলারি পরে তোমার কি বসে বি ওয়ান বসে সবসময়, ঠিক আছে। তো এটা হচ্ছে আমরা এখান থেকে রুলস বের করে ফেললাম, যেমন ক্যান, কুড, মে, মাইট যাই থাকুক না, এরপরে যখন সবসময় কী বসে, যদি একদম ভার্বের যে বেস ফর্ম সেটা বসে, ঠিক আছে। এখান থেকে কিন্তু আমরা রুলস বের করে ফেললাম, তাই না। আচ্ছা, তারপরে দেখো তার দ্যাট মিনস হচ্ছে কি মডাল অক্সিলারি বি ওয়ান, ঠিক আছে। আমরা কিন্তু এখান থেকে একটা রুলস বের করে ফেলি এখানে। তারপরে আরেকটা জিনিস, সেটা হচ্ছে এটা একটু তোমার আগে শেখায়নি, 11 নম্বর যেটা টু এর আরেকটা নিয়ম। দেখো আই ওয়ান্ট টু হেল্প ইউ, এরকম তুমি অনেক পড়েছো যে টু আই ওয়ান্ট টু হেল্প ইউ, ঠিক আছে। এরপরে যদি তোমার কি থাকতো, একটা ভার্ব থাকতো, আমার মনে হয় না কেউ হেল্পিং না, আই ওয়ান্ট টু হেল্প ইউ, এটা খুবই পরিচিত একটা কি ওয়ার্ড। তার মানে আমরা কি পেলাম আর কি, যে কি কি বসে, সেটা হচ্ছে কি টু এর পরে কি ভার্বের বি ওয়ানও বসে, এটাও আমরা পেয়ে গেলাম। অর্থাৎ এর আগে আমরা কি পেয়েছিলাম, টু এর পরে কি নাউন বসে, তার মানে আমরা দুইটা রুল পেলাম, টু এর পরে কি বসে বি ওয়ান বসে, আর হচ্ছে কি কি বসে নাউন বসে। এর বাইরেও এক্সেপশনাল রুল আছে, যেমন হচ্ছে উইথ এ ভিউ টু বা ওইগুলা পরে আমরা চিন্তা করি, প্রিপোজিশনাল কিছু ফ্রেজ আছে ওইটার পরে হচ্ছে ভার্ব প্লাস নাউন বসে। বাট মেন রুল হচ্ছে টু এর পরে কি বসে বি ওয়ান বসে, এবং কি টু এর পরে কি নাউন বসে। এটাও কীভাবে বের করলাম, আমরা নিজেরাই বের করলাম এই সেন্টেন্স থেকে। তারপরে এটা দেখো একটু, আই এম নট এ গুড স্টুডেন্ট,
আই এম নট এ গুড স্টুডেন্ট। দেখো এইখানের এই বিষয়টাকে আমরা অলরেডি বুঝেছি যে অ্যাডজেক্টিভ, নাউন এবং আর্টিকেল এবং নাউনের মাঝখানে অ্যাডজেক্টিভ, এটা অলরেডি বুঝেছি। এখানে এটা বিষয় না। বিষয় হচ্ছে আমরা যখন অক্সিলারি যুক্ত ভার্বকে নেগেটিভ করি, সেক্ষেত্রে আমরা কী করতে হয়, অক্সিলারি ভার্বের পরে হচ্ছে আমরা নেগেটিভ করি, অর্থাৎ অক্সিলারি ভার্ব ইজ ইকুয়াল টু নট, ওই সেন্টেন্সটা কী হয়, নেগেটিভ হয়। ঠিক আছে, নেগেটিভ হয়ে যায়। কিন্তু আবার হচ্ছে এইখানেই দেখো আর একটা সেন্টেন্স, এটা কি, আই ডিডেন্ট গো টু স্কুল। দেখো আবার যখন প্রিন্সিপাল ভার্ব থাকে, ঠিক আছে, প্রিন্সিপাল ভার্ব থাকে, সেক্ষেত্রে আমাদের কি আনতে হয়, ডু ডাস ডিড। ডু ডাস ডিড, অর্থাৎ প্রিন্সিপাল ভার্বের ক্ষেত্রে আমাদের আনতে হয় কি, ডু ডাস ডিড। ঠিক আছে, এবং ডিড দ্বারা হচ্ছে পাস্টকে বোঝায়, ডাস এবং ডু দ্বারা কখন বোঝায়, ডাস প্রেজেন্টের ক্ষেত্রে যখন হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার থাকে তখন ডাস। ঠিক আছে, আর বাকি ক্ষেত্রে যখন হচ্ছে তোমার কি থাকে, প্লুরাল থাকে, সেক্ষেত্রে হচ্ছে ডু। সেক্ষেত্রে এটা খুব সমস্যা হবে না। দেখো এইখানে বোঝার বিষয়টা হচ্ছে এই যে এখানে ডিড এন্ড হোক, ডু হোক, ডাস হোক, এইখানে যেটা বসবে সেটা সবসময় একদম বেস ফ্রম বসে, বারবার প্লাস কি বেস ফ্রম অফ বার। ঠিক আছে, আচ্ছা। তারপরে দেখো আর একটা, এটা হি হেল্পড মি। এই সেন্টেন্সটাও কি খুব কঠিন কিছু না, খুব কি জটিল কিছু না, যে হি হেল্পড মি। ঠিক আছে, এটা খুব একটা কি জটিল সেন্টেন্স না। এখন কথা হচ্ছে আচ্ছা, যারা এফবিতে দেখছো তাদের কোনো সমস্যা হলে কিন্তু বললো, ঠিক আছে। ওকে, দেখো আই এম ফাইন। আচ্ছা, কোথায় এটা ছিলাম, তো হি হেল্পড মি, এটা একটা হচ্ছে সেন্টেন্স, এটা হচ্ছে একটা সেন্টেন্স। তো এই যে একটা সেন্টেন্স, এটার সাথেও কি তোমরা খুবই সবাই হচ্ছে পরিচিত একটা সেন্টেন্স, হি হেল্পড মি। দ্যাট মিন্স আমরা কি বলতে পারি, এটা হচ্ছে অবজেক্ট, এটা সবাই জানো, আর এটা হচ্ছে সাবজেক্ট। তার মানে আমরা এটা বলতে পারি, কোনো প্রোনাউন যদি সাবজেক্ট হিসেবে বসে, ওটা হচ্ছে কি সাবজেক্টিভ প্রোনাউন ইউজ করতে হয়। ঠিক আছে, সাবজেক্টিভ প্রোনাউন। ঠিক আছে, কোনো প্রোনাউনের, এবং যদি অবজেক্ট হিসেবে বসে সেটাকে কী কী করতে হয়, অবজেক্টিভ প্রোনাউন। যেমন মিটা এখানে কিন্তু অবজেক্টিভ প্রোনাউন। ঠিক আছে, কারণ এখানে কিন্তু হি হেল্প আই লিখি নাই, আমি কি লিখেছি, হি হেল্প মি। যদি আই লিখতাম সেটা কি ভুল হতো, কেন, কারণ এই পাশে যেটা বসে সেটা অবশ্যই কি হতে হয়, অবজেক্টিভ প্রোনাউন। হোপফুলি বিষয়টা ক্লিয়ার। তারপরে দেখো, এটা তো আচ্ছা, দেখো এইখান থেকে যেটা বোঝার বিষয় সেটা হচ্ছে কি, দেখো আমরা হি এর পরে হি গোস টু স্কুল, এটা সবাই জানো যে হি গোস টু স্কুল, আমার মানে কেউ হি গো টু স্কুল এরকম দিবা। ঠিক আছে, এখানে কেন ইএস হচ্ছে, তাই না, এটা একটা তাহলে আমরা রুলস করে ফেলি। সেটা কি রুল, তার মানে থার্ড পারসন সবাই বলে চিনো, থার্ড পারসন কি সিঙ্গুলার নাম্বার যদি সাবজেক্ট থাকে আর কি, সাবজেক্ট পরে হচ্ছে কি ভার্বের সাথে এস বাই ইএস, অথবা তোমরা কি এটা কি করতে পারো, ভার্বের সিঙ্গুলার করে কিভাবে এস বাই ইএস যুক্ত করবে, আমি একদম সিম্পলি বসে দিই ভার্বের সাথে কি এস বা এস ইএস যুক্ত হয় আর কি। ঠিক আছে, আচ্ছা। তারপরে দেখো দে আর মাই ফ্রেন্ড। আচ্ছা, এইখানে বিষয়টা হচ্ছে বোঝার বিষয়টা হচ্ছে কি, এই যে দে, এটা হচ্ছে একটা কি প্লুরাল। ঠিক আছে, দে আর মাই ফ্রেন্ড, এটা হচ্ছে প্লুরাল, এবং কি আর হচ্ছে প্লুরাল, অর্থাৎ প্লুরাল সাবজেক্ট প্লাস প্লুরাল কি বার। ঠিক আছে, আচ্ছা। এবার আসো হচ্ছে আই এম ফাইন, এইটা দ্বারা আবার কি রুলস হতে পারে, এটা দ্বারাও তো একটা রুলস হতে পারে। সেটা কি, দেখো এই যে আমি কি দেখলাম, আই এম ফাইন, এটা হচ্ছে এম ইজ আর, এটা একটা বিভার্ব না, এম ইজ আর। তো এটা আমরা বলতে পারি যে এম ইজ আর, এরপরে কি বসলো, অ্যাডজেক্টিভ, ডাইরেক্ট কি বসে, অ্যাডজেক্টিভ। দেখো এটা তোমার কি লাগবে, এটা কখন লাগবে, সেটা হচ্ছে যদি কখনো এরকম থাকে জাস্ট এম ইজ আর, তারপর হচ্ছে কি একটা ড্যাশ দেওয়া থাকলো, একটা আর্টিকেলের জন্য ড্যাশ দেওয়া, আর্টিকেল হবে কি হবে না।
সেক্ষেত্রে তুমি কি আর্টিকেল বসাতে পারবে না, কারণ কি অ্যাম ইজ আর প্লাস কি অ্যাডজেক্টিভ, ঠিক আছে। অ্যাডজেক্টিভের আগে কি কখনো কি শুধু অ্যাডজেক্টিভের আগে কি তোমার আর্টিকেল বসতে পারে না। যদি এটাই হতো তাহলে আমি কি লিখতাম, আমি ফাইন লিখতাম, কিন্তু আমি সেখানে কি লিখতে হচ্ছে, আমি ফাইন, ঠিক আছে। যেমন হি, আবার এটাও হতে পারে যেমন হি ইজ এ গুড স্টুডেন্ট, ঠিক আছে। আচ্ছা, আমরা কখনো এটা লিখতে পারবো না হি ইজ এ গোট, আমরা কি লিখতে হবে, হি ইজ গোট, কারণ সেটা কি একটা অ্যাডজেক্টিভ। আর তো কোনো একটা বাদ নেই। যাই হোক, আহ, এই বিষয়গুলো কি এখন একটু ক্লিয়ার হয়েছে তোমাদের, মানে কনসেপ্টগুলা? হুম, মানে একটু হলেও কি কোনো কাজে লাগছে বলো তো? জি ভাইয়া। আচ্ছা, সিস্টেমটা অনেক ভালো লাগছে ভাইয়া। দেখো এই সিস্টেমটা হচ্ছে আমরা তো হচ্ছে কঠিন জিনিস দিয়ে শিখতে চাই, মানে শেখায় বা যারাই শেখায় সবাই একটু কঠিন জিনিস দিয়ে শেখানোর চেষ্টা করে। তোমাদের আমি যদি এরকম একটা সেন্টেন্স দিয়ে শুরু করতাম, ঠিক আছে, যেটা হচ্ছে অনেক কঠিন, জীবনে শোনোই নাই, তো ওই সেন্টেন্সগুলো দিয়ে যখন তোমার মাথায় ক্যাচ করতে একটু কষ্ট হতো যেটা কি হলো বা কিন্তু আমার তোমার যখন পরিচিত সেন্টেন্স দ্বারা এই বিষয়গুলো শেখানো হবে, বা এই সেন্টেন্সগুলো যদি এভাবে যদি তোমাদের কলেজ বা স্কুলেও শেখাতো, তাও তবুও কি এতদিনে হচ্ছে তোমাদের ইংলিশে অনেক বেসিক স্ট্রং থাকতো। তো তারা হচ্ছে জাস্ট বই থেকে পড়ায়, খুব বেশি বেসিক দেয় না, আহ, আর মানে ক্লাস করানোর জন্য আর কি করানো, এই আর কি। যাই হোক, ওগুলো একটু আলোচনা করার কারণ হচ্ছে খুঁটিনাটি বিষয়গুলো নিয়ে যাতে কোনো কনফিউশন ক্রিয়েট না হয়, এবং আমার মনে হয় যে এরপরে ওই বিষয়গুলো নিয়ে আর কোনো কনফিউজড হবে না, কারণ এগুলো হচ্ছে তোমার এরকম আমি সেন্টেন্স রাখছি যেগুলো হচ্ছে তুমি কথায় কথায় বলো, মানে কথায় কথায় বলো বা শোনো, অনেক শুনছো জীবনে, ঠিক আছে। আচ্ছা, এবার হচ্ছে আমরা একটু দেখি, এটা হচ্ছে তোমরা যদি এই বিষয়গুলা যারা হচ্ছে তোমরা আমার ক্লাসগুলো এসে করেছো তারা হয়তো অলরেডি একবার করেছো বা বিষয়গুলো জানো, দেন হচ্ছে আমি আবারও করাচ্ছি, তাহলে বিষয়গুলো তোমার আরও মাথায় ঢুকে যাবে, আরও মানে ক্লিয়ার হয়ে যাবে বিষয়গুলো, ঠিক আছে। ওকে, এবং হোপফুলি এই বিষয়গুলো আর সহজে তুমি বুঝতে পারবে আর কি, ঠিক আছে। যেমন দেখো, এটা আমি এগুলো খুব দ্রুতই আলোচনা করবো, সমস্যা নেই, এগুলো দ্রুতই আলোচনা করলেই তোমরা বুঝবা, কারণ হচ্ছে যদি আমার আগের ওই সে ড্রিম টু ডাক ইউনিভার্সিটি ক্লাস করে থাকো তাহলে হোপফুলি এটা এই বিষয়গুলো অনেক কিছু তোমার জানা থাকবে। দেখো, এই যে আমরা একটা সেন্টেন্স আছে, আমি সকালে বই পড়ি, ঠিক আছে, আমি সকালে বই পড়ি, এখানে আহ, যদি বলা হয় তোমার এখানে কি সাবজেক্ট কি, ঠিক আছে, এখানে কি সাবজেক্ট কি তুমি বের করতে পারবা, এটা হচ্ছে সাবজেক্ট। যদি বলা হয় ভার্ব কি তুমি বের করতে পারবা পড়ে। যদি বলা হয় অবজেক্ট সেক্ষেত্রে কি বই, এটাও তুমি বের করতে পারবে, ঠিক আছে। এখন কথা হচ্ছে কার যেন মাইক্রোফোন অন, একটু দেখো তো। আচ্ছা, অর্থাৎ আমরা যখন হচ্ছে কি একটা সেন্টেন্স এটাকে যদি তুমি কি করবা, যদি ইংলিশ করো তাহলে কি করবে, যে আমি সকালে বই, আই রিড বুক, আই রিড বুক ইন দ্য মর্নিং। আচ্ছা, দেখো, আই রিড বুক ইন দ্য মর্নিং, এটা যদি তোমার সবাই পারবে এটা। দেখো, তার মানে আমরা এখন কি আরেকটা আমরা নিজেরা এখন রুল তৈরি করি তাহলে, অর্থাৎ যদি কোনো বাক্যে সাবজেক্ট যদি দৃশ্যমান থাকে তখন আমরা কি বসাবো, এখানে কিন্তু সাবজেক্টটা দৃশ্যমান, সরি বার্বটা যদি দৃশ্যমান আর কি, পড়া তো আমরা দেখতে পাচ্ছি, মানে পড়া হচ্ছে ফিল করা যাচ্ছে, মানে দেখা যাচ্ছে যে এই বাক্যের মধ্যে বার্ব, সেক্ষেত্রে আমরা কি বসাবো সাবজেক্ট, তারপর কি বসাবো ভার্ব, তারপর কি বসাবো অবজেক্ট, ঠিক আছে। অবজেক্ট যদি থাকে আর কি, আচ্ছা এটাকে অবজেক্ট এইভাবে না দিয়ে, কারণ অবজেক্ট নাও থাকতে পারে, আমরা এটাকে বাকি অংশতে রাখি, বাকি অংশ। এখন বাকি অংশের মধ্যে তো অনেক কিছুই থাকতে পারে, এবং অনেক কিছুর মধ্যে আহ, তাহলে এটার একটা সিরিয়াল তো থাকা উচিত, কিভাবে হবে, যেমন অনেক কিছুর মধ্যে থাকতে পারে, যদি অবজেক্ট থাকে অবজেক্ট আগে, অবজেক্টের পরে হচ্ছে কি এমপিটি, এমপিটি সবাই বোঝো? হুম, জি ভাইয়া। আচ্ছা, এমপিটি হচ্ছে ভাইয়া। ম্যানার, মানে হচ্ছে কিভাবে, আর পিতে হচ্ছে প্লেস,
আর টিতে হচ্ছে কি টাইম। এটা আমি পরে আর আলোচনা করবো, সমস্যা নেই, কারণ বুঝলেও সমস্যা নেই। আচ্ছা, তার মানে আমরা এখন একটা রুলস নিজেরাই বের করা হলাম। যদি সেন্টেন্সে যদি ভার্বটা দৃশ্যমান থাকে তখন আমরা সাবজেক্ট প্লাস ওই মেন ভার্বটা বসাবো, দেন হচ্ছে বাকি অংশের মধ্যে যদি অবজেক্টটা থাকে আগে আমরা অবজেক্টটা বসাবো, দেন হচ্ছে কি যদি ম্যানার প্লেস টাইম থাকে ওটা ক্রোনোলজিক্যালি বসাই দেবো, শেষ, সেন্টেন্স হয়ে গেল। খুব সিম্পল বিষয় সেন্টেন্স। অর্থাৎ এই ক্রোনোলজি মেনটেন করলে তোমার কি সেন্টেন্স কোনো ভুল হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। অথচ তুমি যদি এরকম স্ট্রাকচার বা এরকম একটা নিয়ম যদি না জানা থাকে সেক্ষেত্রে কী করবো, তোমার হচ্ছে ভুল হওয়ার সম্ভাবনা থাকবে, মানে কোন কনফিডেন্স পাবো না একটা সেন্টেন্স লেখা আর কি। আচ্ছা দেখো, আমি এখানে দুটো সেন্টেন্স রেখেছি, সেই সেটা সেন্টেন্স কি, আমি ভাত খাই। দেখো এই সেন্টেন্সটা এমন কেউ নাই, ক্লাস 2 এর বাচ্চারাও পারবে যে আই ইট রাইস। আরেকটা সেন্টেন্স কি, আরেকটা সেন্টেন্স হচ্ছে বাংলাদেশ একটি ছোট দেশ। আচ্ছা, এটাকে যদি তোমার কি করা হয়, ইংলিশ করা হয়, এটাও তুমি কি মানে হোপফুলি সবাই পারো, তাই না? বাংলাদেশ ইজ এ স্মল কান্ট্রি। ঠিক আছে। আচ্ছা, তো এটা যদি হয় তো তোমরা কিন্তু এগুলো জানো, তো এটা যদি জানো দেখো তোমরা কিন্তু সবাই খুব ইংলিশ ভালো পারো, কারণ দেখো এই এই দুইটা সেন্টেন্সে তুমি হচ্ছে ইংলিশ করতে পারতেছো, তার মানে তুমি তো সারা মানে সব সেন্টেন্সের ইংলিশ করতে পারবো। তুমি এটা যদি পারো তাহলে অন্য কেনগুলো পারবো না কেন, তাই না? আচ্ছা, এখানে আমরা দুইটা সেন্টেন্স পেলাম, দুইটা টাইপের সেন্টেন্স পেলাম। ঠিক আছে, টাইপ 1 তারপর হচ্ছে টাইপ 2। এখন তুমি বলতে পারো ভাইয়া টাইপ কীভাবে বের করলেন, আবার এখানে আবার টাইপ কীভাবে হলো? ঠিক আছে, দেখো এখানে টাইপটা কীভাবে হলো, আমরা এই সেন্টেন্সটার মধ্যে দেখো আমরা সাবজেক্ট একটু ভার্বটা খুঁজে পাচ্ছি। আমি তো ভার্ব না, বা তো ভার্ব না, আমরা কি যে দেখতে পাচ্ছি ভার্বটা একদম, কিন্তু এই সেন্টেন্সটা দেখো ভার্বটা কিন্তু দেখা যাচ্ছে না। যেমন বাংলাদেশ একটি ছোট দেশ, এগুলো তো কোনো ভার্ব হবে না, মানে এখানে ভার্বটা আছে হয়তো উজ্জ্বল। অর্থাৎ আমরা সেন্টেন্সটা কি কীভাবে বাক করলাম, টাইপ দৃশ্যমানতার উপর। সেটা কি, আর একটা বাক্য হচ্ছে কি ভার্ব দৃশ্যমান, আর একটা হচ্ছে দৃশ্যমান নয়, তাই না? আমরা দুইটা ক্রাইটেরিয়াতে ভাগ করে ফেললাম। এখন পৃথিবীতে যত সেন্টেন্স আছে তুমি এই দুইটার ভিতরেই পাবা, হয় ভার্ব আছে হয় নাই, মানে যত সেন্টেন্স পৃথিবীতে, ঠিক আছে, সেটা সিম্পল কমপ্লেক্স যাই হোক না কেন এই দুইটার মধ্যে ক্রাইটেরিয়াতে তুমি পাবাই। ঠিক আছে। আচ্ছা, অর্থাৎ এটা হচ্ছে বেস, একদম বেস রুল। তো তুমি কিন্তু এই বেস দুইটা রুলই জানো। অর্থাৎ দেখো তুমি এই বেস দুইটা রুল জানো, তবু কি ইংলিশে তুমি এতদিন পারতে না, যে আসলে কীভাবে করবে বিষয়গুলো কি তোমার ক্লিয়ার ছিল না। এখন আমরা এখান থেকে রুলস বের করি, যদি দৃশ্যমান হয় তার মানে সাবজেক্ট প্লাস কি ভার্ব প্লাস কি বাকি অংশ। ঠিক আছে। আচ্ছা, আর যদি দৃশ্যমান না হয় সেটা কি, দেখো আমরা এখান থেকে রুল বের করি, আমরা কি লিখলাম, সাবজেক্ট প্লাস কি, এই যে দেখো এইখানে কিন্তু আমরা বাইরে থেকে একটা কি আনতে হয়েছে, অক্সিলারি ভার্ব এম ইজ আর, ঠিক আছে, প্লাস বাকি অংশ। ঠিক আছে, বাকি অংশ। অর্থাৎ আমরা এখন একটা ডিসিশনে চলে আসলাম, যদি দৃশ্যমান না হয় সেক্ষেত্রে আমাদের কি আনতে হয়, এম ইজ আর আনতে হয় একটা সেন্টেন্স গঠন করতে বা একটা সেন্টেন্স লিখতে। ঠিক আছে, আমাদের কি আনতে হয়, এম ইজ আর। ঠিক আছে, এবং এইটাকে কেন হেল্পিং ভার্ব বলা হয়, হোপফুলি এখনও এটা বিষয় তোমাদের ক্লিয়ার, কারণ আমরা এটা জানি যে একটা সেন্টেন্স কি ভার্ব ছাড়া হতে পারে না, ভার্ব হচ্ছে একটা সেন্টেন্সের প্রাণ। ঠিক আছে, তো তোমার তো এখন তুমি এটা ইংলিশ করবা, এই যে এখানে সাপোজ হচ্ছে দেখো আমরা উপরে যে সেন্টেন্সটা করলাম, দেখো আই, আমি মানে আই, এটাও কি আছে, ভাত, ভাতের ইংলিশও আছে, তারপরে খাই এটারও আছে, মানে বাইরে থেকে কিছু অতিরিক্ত লাগে না, কারণ এটার ভিতরেই সব আছে, স্বয়ংসম্পূর্ণ একটা সেন্টেন্স। কিন্তু এইখানে দেখো তুমি যদি জাস্ট কিছু না এনে, যেমন বাংলাদেশ বসাইলা ইংলিশ, তারপরে একটির জন্য এ বসালা, ছোটোর জন্য কি স্মল বসালা, দেশের জন্য কান্ট্রি বসালা, তবুও কিন্তু সেন্টেন্স পরিপূর্ণ হলো না। কিন্তু তোমার কেন হলো না, কারণ এখানে সাবজেক্ট নাই, সরি ভার্ব নাই, আর ভার্ব ছাড়া সেন্টেন্স হবে না। এখন তাহলে কী ভার্ব আনতে হবে, এখন আনতে হবে অক্সিলারি ভার্ব। এই কারণে অক্সিলারি ভার্বটাকে কী বলা হয়, হেল্পিং ভার্ব। এবং কেন হেল্পিং ভার্ব বলা হয়, কারণ এই একটা সেন্টেন্স গঠন করতে হেল্প করেছে কে, এই অ্যাম ইজার। ঠিক আছে, ওকে। আচ্ছা, এখন আমরা একটা ডিসিশনে চলে আসলাম, সেই ডিসিশনটা কি, এটা তোমরা একটু পড়ো সবাই মনে মনে।
আচ্ছা, বলি পড়েছ। এটা হচ্ছে তার মানে কি, বাংলা বাক্যে বার্ব নাও থাকতে পারে, মানে হচ্ছে বার্ব বলতে নাও থাকতে পারে বলতে কি উজ্জ্ব থাকে আর কি। যেমন এর আগে আমি কি পড়েছি দেখো, এইখানে এই সেন্টেন্সটা কি বার্ব কিন্তু দৃশ্যমান নাই, আবার এটার মধ্যে আছে, তার মানে আমরা একটা ডিসিশন কি বাংলা বাক্যে বার্ব থাকতে পারে নাও থাকতে পারে, মানে থাকতে হবে ওটা হচ্ছে উজ্জ্ব থাকতে পারে। কিন্তু ইংলিশে বাক্যে কি অবশ্যই বার্বটা তোমার লাগবে, কিন্তু ইংরেজি বাক্য কি বার্ব ছাড়া হবে না। প্রিন্সিপাল বার্ব না থাকতে অক্সিলারি বার্বের সাহায্য নিতে হবে। একটি সাবজেক্ট বা একটি ভার্ব মিলে ক্লোজ হয়। আসলে ক্লোজের এখানে এটা জাস্ট মাথায় রেখো তো, একটা সাবজেক্ট এবং ভার্ব মিলে ক্লোজ হয়। ক্লোজ নিয়ে অনেক ডিটেলসের আলোচনার বিষয় আছে, বাকি অবজেক্ট থাকতে পারে নাও থাকতে পারে। সেই বিষয়গুলো খুবই ক্লিয়ার এখন তোমাদের। তো আমরা এটা তো অলরেডি আলোচনাই করে ফেললাম যে বাংলা বাক্যে যদি মূল ক্রিয়া বা ভার্ব পাওয়া যায় বা দৃশ্যমান থাকে কি সাবজেক্ট ভার্ব বাকি অংশ প্লাস অবজেক্ট প্লাস এমপিটি। ঠিক আছে, হোপফুলি বিষয়টা ক্লিয়ার। এটাকে আচ্ছা, দেখো তারপরে দেখো, আহ, এটা তো নিয়ম যেটা প্রথম, এটা তো আমরা অলরেডি এতক্ষণ ধরে শিখতেছি। তার মানে কি আমি সকালে বই পড়ি, তাহলে আমরা কি করতে হবে, সাবজেক্ট আই, এটা তো অলরেডি করেছি, দেখাইছি, এটা হোক তোমরা বাসায় করবে, সমস্যা নেই। এটা করি, আই সাবজেক্ট বসাবো রিড, তারপরে কি বসাবো যেহেতু অবজেক্ট আছে, আই রিড বুক। দ্রুত দ্রুত তুমি স্পিডে দিতে পারো, ফাস্ট দিতে পারো, ফাস্ট আই রিড বুক ফাস্ট। পরে হচ্ছে কি এমপিটির মধ্যে এম এবং পি নাই, অর্থাৎ ম্যানার প্লেস, ম্যানার হচ্ছে আছে, এই যে ম্যানার, ম্যানার মানে হচ্ছে কি তুমি কিভাবে পড়ো, কিভাবে মানে অ্যাডভার্ব যেটা আর কি। অ্যাডভার্ব বলতে তিনটাই হচ্ছে অ্যাডভার্বিয়াল হচ্ছে তোমার, যেমন ম্যানার হচ্ছে যেমন তুমি কিভাবে, এটা ফার্স্ট, এটা তুমি পেয়েছো একবার। তারপর হচ্ছে প্লেস মানে হচ্ছে কখন বা কোথায়, ওইটা দিতে হয়, যেমন আই রিড বুক ফার্স্ট। এরপরে তো আর মনে হয় প্লেস যেহেতু নাই, তার মানে আমাদের শেষে টাইমটাই বসাতে হবে, ইন দ্য মর্নিং। সে সিম্পল কিন্তু সেন্টেন্সটা হয়ে গেল। ঠিক আছে, তারপরে কি এইখানে হচ্ছে একদম তিনটাই আছে, ম্যানার প্লেস টাইম, তার মানে এটা কি হবে, আই রিড বুক ফার্স্ট, আই রিড বুক ফার্স্ট, ঠিক আছে, বাসায়, অ্যাট হোম, ইন দ্য মর্নিং। ঠিক আছে, শেষ। আচ্ছা, তারপরে আমরা দেখি বার্ব যদি না থাকে, এটা অলরেডি আমরা আলোচনা করেছি, সেটা কি রহিম একজন ছেলে, এখানে দেখা যাচ্ছে না বার্ব, বার্ব দেখতে পাচ্ছি না আমরা, তাহলে আমাদের কি আনতে হবে, সাবজেক্ট, দেন হচ্ছে অক্সিলারি ভার্ব, দেন হচ্ছে বাকি অংশ। এটা আমরা আলোচনা করেছি, যেমন হি ইজ এ বয়। ওকে, এবার আসে হচ্ছে আমরা একটু দেখি, এবার আমরা একটু দেখি সেই বিষয়টা কি, বাংলা বাক্যে কোনো বস্তুবাচক শব্দের যদি আছে বোঝায়, যেমন আমাদের স্কুলের আছে, আমাদের গ্রামের আছে, তারপর হচ্ছে মানে নিজের আছে এরকম না, ঠিক আছে, যেমন আমাদের দেশের আছে, এরকম থাকলে তুমি কীভাবে ইংলিশ করবে, এটা খুব সিম্পল, এটা আমি এগুলো সব শর্টকাটে আলোচনা করে দিই। তখন আমি তোমাদের কী বসাতে হবে, যেমন আমাদের বিদ্যালয়ে একটি বাগান আছে, তো এটা তুমি কিভাবে ট্রান্সলেট করবে, ইংলিশ করবে, সেক্ষেত্রে তোমার প্রথমে তুমি আনবে দেয়ার, আনবে দেন হচ্ছে তুমি এম ইজ আর। এখন এই এম ইজ আর মধ্যে কোনটা হবে, এটা কিন্তু এই দেয়ার ডিসাইড করবে না, এখানে একটা বোঝার বিষয় আছে। মানে দেয়ার ইজ তোমার কাছে মনে হবে দেয়ারের পর ইজ বসে আর বসে, মানে কোনটা হবে এটা ডিসাইড করবে কে, এর পিছনে কে আছে সে, মানে এই যে কি আছে এর উত্তর, ঠিক আছে, এবং প্লাস কোথায় আছে এর উত্তর। এটা যদি তুমি করতে যাও সেক্ষেত্রে কি হবে, তার মানে এখানে একটা সেন্টেন্স আছে, দেখো আমাদের বিদ্যালয়ে একটি বাগান আছে, এরকম সেন্টেন্স কিন্তু অনেক পাবা, মানে অনেক ছোটোবেলা পড়েছো, জাস্ট মুখস্থ করছো, বা এরকম স্ট্রাকচার যদি থাকতো মাথায়, তাহলে তোমাদের আর কখনো মুখস্থ করতে হতো না। তাহলে কি আমরা কে বসাবো, দেয়ার বসাই, তারপর আমরা কি বসাবো, এম ইজ আর। এটা এটা কে ডিসাইড করবে, এটা দেয়ার কিন্তু ডিসাইড করতে পারতেছে না, এটা করবে কি, এই যে কি আছে এর উত্তর, মানে একটি বাগান আছে, যেহেতু একটি বাগান আছে তার মানে এখানে ইজ বসবে, একটি থাকলে ইজ, বেশি থাকলে আর। যদি পাস্টে থাকে তাহলে ওয়াজ, পাস্টের কি থাকে মানে একটার বেশি থাকে তাহলে ওয়ার। উপরে এই বিষয়গুলো তোমরা বুঝবে আর কি। ঠিক আছে, আমি তাহলে এখানে ওয়ার এবং ওয়াজ অ্যাড করে দিই যদি পাস্ট থাকে আর কি। তাহলে দেয়ার ইজে কি আছে, একটি বাগান, এ গার্ডেন। ঠিক আছে, দেখো আমি যে ইজটা বসাচ্ছি এটা কে ডিসাইড করেছে, এই যে এ গার্ডেন, ঠিক আছে, দেয়ার ইজ এ গার্ডেন কোথায় আছে এর উত্তর, দেখো ইন আওয়ার স্কুল। আচ্ছা, ইংলিশ কত সহজ। এটা যদি আবার এরকম, তো দেয়ার আর 5
গার্ডেন, যে এটা যদি এরকম আমাদের বিদ্যালয়ে 5টি বাগান আছে, তাহলে কি হতো, তখন আবার কি আমরা এখানে আর ইউজ করতে, দেয়ার আর 5 গার্ডেন ইন আওয়ার স্কুল। আচ্ছা, এখন ব্যক্তিবাচক শব্দ যদি আছে, এটা খুবই সহজ। রহিমের একটি গরু আছে, আমার একটি কলম আছে, এই টাইপ যে এটা তুমি কি সাবজেক্ট, পরে হচ্ছে হ্যাভ, হ্যাজ, হ্যাড, অথবা কি আছে উত্তর। যেমন আমার একটা যদি কলম আছে, আমি কি বলবো, আই হ্যাভ এ পেন, অর্থাৎ কি আমরা কি এখানে বসাতে হ্যাভ, হ্যাজ, হ্যাড, বস্তুবাচকের ক্ষেত্রে। এখন হ্যাড বসাতে হচ্ছে কখন, যদি এরকম উত্তর থাকতো যে ছিল, যেমন আমার একটা কলম ছিল, তখন কি আই হ্যাড এ পেন, সাবজেক্ট প্লাস হ্যাভ, হ্যাড প্লাস কি আছে এর উত্তর। এটাও খুবই সিম্পল একটা সেন্টেন্স, ঠিক আছে। আচ্ছা, বাংলা বাক্যে যদি পদবী বা মর্যাদা উল্লেখ থাকে, যেমন ঢাকা বাংলাদেশের রাজধানী, এরকম তো তুমি অনেক কিছু পাবে, সিংহ বনের রাজা, ঠিক আছে। তো এক্ষেত্রে তোমার কি করতে হবে, এক্ষেত্রে তুমি কিভাবে ইংলিশ করবে, এটা খুবই সিম্পল। কি করবা, আর সাবজেক্ট বসাবো, তারপর হচ্ছে দেখো অ্যামিজার কী আসতেছে, এটা কীভাবে আসতেছে অ্যামিজার। দেখো এই সেন্টেন্সটা তুমি একদম প্রথম আমরা যে দুইটা রুল শিখছিলাম কি, যদি সেন্টেন্সের মধ্যে কি দৃশ্যমান না থাকে বার, দেখো ঢাকা বাংলাদেশের রাজধানী, এটার মধ্যে কোনো দৃশ্যমান আছে, বার নাই। সিংহ বনের রাজা, তুমি এখান থেকে খুঁজে খুঁজে দেখো তো বার কোনো দৃশ্যমান আছে নাই, তার মানে আমাদের অ্যামিজার আনতে হবে, এটা কিন্তু আমরা সেখানেই জানি, সাবজেক্টের পরে অ্যামিজার। তারপরে কিন্তু একটু ডিফারেন্স, মানে আমি আরও এক্সট্রা রুলস বানাই দিলাম যাতে তোমাদের এগুলো একটু সুবিধা হয়, ঠিক আছে। তারপর কি বসাবে, দা, মানে পদবীর আগে, তার মানে কি আমরা এটা একটা রুল শিখে গেলাম যে পদবীর আগে কি বসে, আর্টিকেল হিসেবে দা বসে। পদবী মানে হচ্ছে সাবজেক্ট, তার মানে ওইটা কি হবে, ঢাকা ইজ দ্য, পদবী কি, ঢাকার ক্যাপিটাল, ঢাকা ইজ দ্য ক্যাপিটাল, মানে কোথাকার, অফ বাংলাদেশ, স্থান, অর্থাৎ ঢাকা বসালাম, এখান থেকে কি বসবে, ইজ, তারপর বসালাম দা, এর পদবীটা কি, মানে মর্যাদাটা কি, ক্যাপিটাল, তাই না। এখন স্থান মানে দেখো বাংলাদেশের, যেহেতু দেশের আছে, তার মানে কি অফ বাংলাদেশ, অর্থাৎ রযুক্ত সেন্টেন্সের আমরা তো এগুলো সবাই জানি যে অফ বাংলাদেশ মানে বাংলাদেশের, অফ স্কুল মানে স্কুলের, তারপরে হচ্ছে অফ ভিলেজ মানে গ্রামের, তো এই বিষয়গুলো হচ্ছে জানি। তো সিংহ ইজ দ্য বনের, সিংহ বনের রাজা, তো লায়ন ইজ দ্য কিং অফ ফরেস্ট, এটা হোপফুলি জানবা। আচ্ছা, আরেকটা বিষয়, সেটা হচ্ছে আমরা অনেক সময় সেন্টেন্সে কী ব্যবহার করি, এই নদীর পানি পরিষ্কার, এই গ্রামের লোক শিক্ষিত, এই রেস্টুরেন্টের স্টাফরা ভালো, এই ক্ষেত্রে তুমি কী করবা, প্রথম কি করবা, দা দা, এগুলো হচ্ছে এমনভাবে আমি রুলসগুলো লিখেছি, তোমরা যাতে রুলসগুলো দেখেই তোমরা বলে দিতে পারো যে এটা এরকম হবে, ঠিক আছে। মানে দেখেই তুমি বলে দিতে পারবা যে এটা মানে করতে পারবো আর কি, আমি যদি এক্সপ্লেন নাও করি। যেমন দা, পর হচ্ছে র বিভক্তিযুক্ত শব্দের পর শব্দটি প্লাস অফ শব্দটি প্লাস অ্যামিজার প্লাস অ্যাডজেক্টিভ, এগুলো হচ্ছে কি তোমার এখন এই রুলসগুলো হচ্ছে যখন তুমি গিয়ে নিয়মিত প্র্যাকটিস করবে, তোমার মাথায় রুলসগুলো লাগবে না, মানে প্র্যাকটিস করার পরে, ঠিক আছে। এগুলো কি, তার মানে দেখো আমি যদি এই স্ট্রাকচার অনুযায়ী এটা সাজাই, প্রথমে আমরা কি দা বসাবো, দা বসাবো, তারপর র বিভক্তিযুক্ত শব্দের পরের শব্দটি, আচ্ছা, র বিভক্তযুক্ত শব্দের পরের শব্দ কি আছে সেটা আমরা একটু দেখি। আচ্ছা দেখো, র বিভক্তযুক্ত হচ্ছে এই যে দেখো, এই যে নদীর, ঠিক আছে, এই যে র, এটার পিছনে কি আছে, পানি, দা ওয়াটার, তার মানে আছে কি, ওয়াটার, পানি। তারপর হচ্ছে কি বসাতে হবে, অফ, তারপরে র বিভক্তযুক্ত শব্দটি, র বিভক্ত শব্দটি কোনটি, নদী, তাই না, তাহলে হচ্ছে রিভার। তারপরে কি বসাবো, অ্যামিজারের মধ্যে কোনটা বসাবো, এটা হচ্ছে ইস, কিসের উপর ডিপেন্ড করতেছে, এই যে দা ওয়াটারের উপর, এটার পিছনে কি বলবে, ইজ। তারপরে যে অ্যাডজেক্টিভটা আছে, পরিষ্কার, ইজ ক্লিন। সেন্টেন্সগুলো এইভাবে একটু ভেঙে ভেঙে পড়লে অনেক সহজ হয়। আচ্ছা, বাংলা নামে নাম শব্দ উল্লেখ থাকে, একটা হচ্ছে আমি এমুক নামে এটা চিনি, এটা এক ধরনের নাম, আর একটা হচ্ছে ডাইরেক্ট হচ্ছে নাম। আমরা দুইটা নামই শিখবো, হ্যাঁ ওইটা একটু পরে শিখবো, সমস্যা নেই। যেমন আমাদের জেলার নাম হচ্ছে গাজীপুর, তো এটা যদি হয় আমরা কি লিখতাম, আওয়ার ডিস্ট্রিক্ট নেম ইজ, ম্যাক্সিমাম কী করতে যে আওয়ার ডিস্ট্রিক্ট নেম ইজ গাজীপুর, আওয়ার ডিস্ট্রিক্ট না ইজ রাজশাহী বা এই টাইপ লিখতা, কিন্তু ওগুলো হচ্ছে স্মার্ট সেন্টেন্স না। তুমি যদি নাম যদি লিখতে চাও, তুমি হচ্ছে এইভাবে লিখবা। সেটা কি, তুমি প্রথমে কি দ্য নেম অফ, কী করবা, দ্য নেম অফ, কার নাম, এর উত্তর দেখো কার নাম, আমাদের জেলার নাম, তাই না, দ্য নেম অফ আওয়ার ডিস্ট্রিক্ট, দ্য নেম অফ আওয়ার ডিস্ট্রিক্ট। তারপর হচ্ছে কি বসাবো এখানে, অ্যামিজারের মধ্যে কোনটা, ইজ বসাবো,
দ্য নেম অফ ইজ, এরপরে হচ্ছে কি নামের উত্তর, আমাদের জেলার নাম কি, গাজীপুর। তো সেন্টেন্স কত সুন্দর হয়ে গেল, দ্য নেম অফ আওয়ার ডিস্ট্রিক্ট ইজ গাজীপুর। এখন যদি তোমাকে বলা হয় আমাদের গ্রামের নাম হচ্ছে অলসপুর, তাহলে কী করবো, দ্য নেম অফ আওয়ার ভিলেজ ইজ অলসপুর, দ্যাটস ইট। আচ্ছা, তারপরে দেখো অবস্থিত বা স্থানের ক্ষেত্রে, ঠিক আছে, অবস্থিত বা স্থানের ক্ষেত্রে, যেমন আমি ঢাকায়, আমি বাংলাদেশে, তারপর হচ্ছে বাংলাদেশে সে অবস্থিত, এরকম সেন্টেন্স থাকলে জাস্ট সিম্পলের মধ্যে একদম সেন্টেন্স করে দিবা কি সাবজেক্ট, তারপরে হচ্ছে কি মিলার, তারপরে হচ্ছে কোথায় মানে স্থানটা বসায় দিলে হয়ে যাবে। যেমন আই এম ইন ঢাকায়, তাহলে কি আই এম ইন ঢাকা, আমি ঢাকায়, ঠিক আছে। তারপরে লিখি কি ঢাকা বাংলাদেশে অবস্থিত, ঢাকা ইজ ইন বাংলাদেশ, এটা সিচুয়েটেড দিলেও পারো, ঢাকা ইজ সিচুয়েটেড ইন বাংলাদেশ, এগুলো না দিয়ে তুমি যদি জাস্ট এটাও দাও ঢাকা ইজ ইন বাংলাদেশ, ওইটাও কিন্তু সেন্টেন্স হয়ে গেল, মানে সেম কথাই, ঠিক আছে। ঢাকা ইজ ইন বাংলাদেশ, তারপর বাংলাদেশ এশিয়া অবস্থিত, বাংলাদেশ ইজ ইন এশিয়া। আচ্ছা, অনেকক্ষণ ধরে মনে হয় টানা লেকচারে বক বক করে যাচ্ছে, তোমরা বুঝতেছো তো নাকি? হ্যাঁ, জি ভাইয়া। শিওর নাকি? না বুঝতে শিওর। বলবা, কারণ আমি তোমাদের সবচাইতে সহজতম উপায় যেটা আমি ওইভাবেই পড়াচ্ছি, মানে এর চাইতে সহজ উপায় হয়তো আর নাই, মানে আমার কাছে অন্তত নাই, যে মানে না বোঝার মতো, অন্তত কেউ যদি একদম দুর্বল স্টুডেন্টও হও সে ওকে কথাগুলো ধরতে পারবে, ঠিক আছে। তো আমি সেইভাবেই পড়াচ্ছি। অনলাইন ক্লাসে একটা সুবিধা কি দেখো, অনলাইন ক্লাসে যে একটা সুবিধা তার মধ্যে হচ্ছে অনলাইন ক্লাসে কিন্তু লিমিটেড সময়ের মধ্যে অনেক পড়ানো যায়। সেটা কিভাবে দেখো, আমি যে যতগুলো আগে থেকে মানে লিখে রাখছি স্লাইডে, এই লেখাগুলো কিন্তু আমার যদি অফলাইনে করাইতাম কী করতে হতো, প্রত্যেকটা লিখতে হইতো, ঠিক আছে। মানে আমি যে এতগুলো রুলস পড়াইলাম বা এত কিছু পড়াইলাম, মানে এই সম্পূর্ণ ক্লাসটা 1 ঘন্টা নেওয়া সম্ভব ছিল না, মানে এখন পর্যন্ত যতটুকু পড়াইছি এটা 2টা ক্লাস লাগতো। কেন, যখন হচ্ছে এই বিষয়গুলোকে আমাদের বোর্ডে লিখতে হইতো, তো বোর্ডে লিখতে হচ্ছে সময় যেত, দেন হচ্ছে ওই বোর্ডটা আবার মুছতে হইতো, ঠিক আছে। মানে অনলাইন ক্লাসের এই একটা সুবিধা আমার কাছে যেটা মনে হয়েছে আর কি, এই বিষয়গুলো হচ্ছে লিখতে অনেক টাইম কনজিউমিং হতো, একটা ক্লাসের হচ্ছে অনেক লেন্দি হয়ে যেত, ঠিক আছে, যেটা হয় আর কি। যেমন অফলাইন ক্লাস করলে দেখা যায় 1.5 ঘন্টাও হইতেছে না মানে, কিন্তু অনলাইন ক্লাসে হচ্ছে একটা সুবিধা, এই সময়গুলা লস হয় না, মানে স্বল্প সময়ের মধ্যে ম্যাক্সিমাম বেনিফিট পাওয়া যায় আর কি। যাই হোক, যেটা হচ্ছে আমার মনে হয় যে আজকে যেই বিষয়গুলো পড়াইছি এগুলোর পরে তোমরা হচ্ছে অন্তত 4-5টা লাইন কি লিখতে পারবো, তাই না? এটা দিয়ে আরও অনেক রুলস শেখাবো, সমস্যা নেই, আরও অ্যাডভান্স লেভেলের অনেক কিছু শেখাবো, প্রিসাইজ রাইটিং শেখাবো, ট্রান্সলেশন শেখাবো, আর বহুত কিছু তোমাদের জন্য কিছু প্র্যাকটিসও আছে, এগুলো তো তোমরা করবাই। তারপরে হচ্ছে আমি এখানে কিছু অনুবাদও আছে, ট্রান্সলেশন, ওগুলোও তোমাদের করতে হবে, এবং এগুলো করে কোথায় আমাদের গ্রুপে কিন্তু পোস্ট করতে হবে, ঠিক আছে, ঠিক আছে। আর আমি হচ্ছে যেটা চেষ্টা করি আর কি, রিসেন্ট টপিক আসলে যেটা পড়লে মানে অনুবাদ দিলেও দেখা যায় আমি রিসেন্ট টপিকগুলোই দেওয়ার চেষ্টা করি, যাতে হচ্ছে কি এটা অনুবাদ করতে যে ইনফরমেশনগুলো তুমি মাথায় রাখবা, ওই ইনফরমেশনগুলো দিয়ে তুমি একটা প্যারাগ্রাফ লিখতে পারবা, ঠিক আছে। এই কারণে আমি চেষ্টা করি হচ্ছে যে একটা জিনিস দেওয়া যেটা হচ্ছে তুমি কি করতে পারবা, প্যারাগ্রাফ লিখতে পারবা, যে এই ইনফরমেশনগুলো দিয়ে যদি এখান থেকে জিকেও আসে তবু যেন ওই জিকেটাও তুমি পারো, ব্যাপারটা অনেকটা এরকমই, ঠিক আছে। আমরা শিখবো যে যেটা দিয়ে হচ্ছে তোমার কাজে লেগে যাবে, এটা করতে হবে। আর হচ্ছে কি একটা হচ্ছে তোমাদের এখানে সামারাইজ বা প্রিসিস রাইটিং আর কি, ঠিক আছে, যেটাই বলো, এটা হচ্ছে তোমরা একটু চেষ্টা করবো, সমস্যা নেই, এগুলো আমরা পরে শিখবো। এটা হচ্ছে টেক্সট বুক থেকেই দেওয়া আছে, সম্পূর্ণটা পড়বা, দেন হচ্ছে তুমি কি করবা, এটার উপরে একটা প্রেসিস রাইটিং করবা আর কি, সম্পূর্ণটা সামারি করবা, ঠিক আছে। এটা হচ্ছে তোমরা হয়তো এসএসসিতে এগুলা করেছো, আবারও করতে হবে, ঠিক আছে, কারণ এগুলো একটা থাকার সম্ভাবনা আছে প্রেসিস, এগুলো কীভাবে করতে হয় সেগুলো আমি দেখাবো পরে। এখন হচ্ছে তোমরা আস্তে আস্তে করতে থাকো, সমস্যা তো আর নাই, তাই না? কারণ এগুলো তো একদম তোমরা শিখে আসো না, এই ব্যাপারটা এরকমও না।
আর প্রেসিস্ট বিষয়টা কি, তোমরা হচ্ছে দেখো মূল যে ভাবটা ওইটা যদি তুমি জাস্ট লিখতে পারো, দ্যাটস না, মানে মূল বিষয়টা আসলে কি বলতেছে। ঠিক আছে, আমরা যখন কি ভাইয়া থিম থিম বলো বা যাই বলো আর কি, মানে মূল কথা, মূল ভাব যেটা আর কি। প্রেসিস পড়ো নাই, মানে একটা আনসিন প্রেসিসের একদম মূল আমরা ভাব। লিখছি হলো সামারি, হ্যাঁ হ্যাঁ, আর হলো থিম, পয়েমের উপর থিম, ওইটাই আর হলো সামারি ওইটাই লিখতে হয়েছে। ঠিক আছে। সামারির বেসিক্যালি সামারি এবং প্রেসিসের পার্থক্য কি, ওই প্রেসিসে একটা টাইটেল দিতে হয়, এইটাই। ঠিক আছে, যেমন ঢাকা ইউনিভার্সিটি গতবার কিন্তু প্রেসিস আসছিল একটা, মানে সামারি ধরতে গেলে শেষ এত ওই মানে সামারির সিনোনিম কিন্তু প্রেসিস। ঠিক আছে, এখানে আমি সামারি রাখছি, তোমাদের সমস্যা নেই। এইগুলো কি করবা, এইগুলা যেমন আমরা যখন একটা মুভি দেখি আর কি, ঠিক আছে, তুমি কিন্তু 3 ঘন্টার একটা মুভি দেখা বা 2.5 ঘন্টার একটা মুভি দেখা তোমাকে যদি কেউ বলা হয় যে আচ্ছা মুভির কাহিনীটা বল, তুমি দেখবো হচ্ছে 3 মিনিটে শেষ করে দিতেছো, মানে 3 মিনিটের ভিতরে তুমি সম্পূর্ণ কাহিনীটা বলে দিলে। এই বিষয়টা হচ্ছে অনেকটা এরকম। অর্থাৎ একটা এসে বা যাই থাকুক না, এটা তোমার 3 ভাগের 1 ভাগ করতে হবে, মানে এটা যতটুকু আছে এই 3টা ভাগ করলে 1 ভাগ যতটুকু হয় ততটুকু, এটা একদম মানে কাটায় কাটায় হতে হবে ব্যাপারটা এরকম না। 3টা ভাগের অর্ধেক, মানে 2 ভাগ বাদ দিয়ে আরো 1 ভাগ করতে হবে। এটা তাহলে তো বুঝতেই পারতেছো, এটা হচ্ছে যারা ভালো ইংলিশ লিখতে পারে তারাই তো এগুলোতে ভালো করবে, তাই না? তো সমস্যা নেই, আমরা তো শিখবো ইংলিশ কীভাবে লিখতে হয় বা করতে হয়, বিষয়গুলো তো আমরা শিখবো। তো এত টেনশনের কিছু নেই। হ্যাঁ, আর আর হচ্ছে আমরা অবশ্যই ক্লাস হচ্ছে একদম কাটায় কাটায় শুরু করবো, ঠিক আছে? আমি হচ্ছে 10 মিনিট আগে তোমাদের লিঙ্ক দিয়ে দিব, একদম কাটায় 9টা মানে 9টায় এইভাবে শুরু করবো, তাহলে আমাদের সমস্যা নেই। কারণ আমাদের সবারই তো একটা টাইম থাকে যে আমি এই সময়টা এইখানে ব্যয় করব, এই সময়টা হচ্ছে এতক্ষণ পড়াশোনা করব, ঠিক আছে, যাতে তোমাদেরও কি সময় লস না হয়। হ্যাঁ, 1 ঘন্টার ভিতরে হয়ে যাবে, কারণ যে ক্লাসগুলো হচ্ছে অনলাইনে নেওয়া হয় সেটাতে যেটা হচ্ছে 2 ঘন্টার ক্লাসই 1 ঘন্টায় নেওয়া যায়, কারণ এখানে তো অনেক কিছুই লিখতে হয় না। আর বুটে থাকলে যেমন ওই ক্লাসটা অনেক কিছু লিখতে হয়, এটা একটা সুবিধা। ঠিক আছে, তো তোমরা হচ্ছে আমি স্লাইড দিয়ে দেবো, স্লাইডের লেখাগুলো রেখে দেবো। জি ভাইয়া, লেখাগুলো রেখে দিন। আচ্ছা, যাই হোক, কেমন লাগছে ক্লাস? মানে কিছু বুঝতে তো পারছো, মানে বুঝাইতে পারছি কিছু? ফিডব্যাক জি দিও নাকি? ভাইয়া। হ্যাঁ ভাই। ওকে, তাহলে সবাই ভালো থেকো আর ভালোভাবে প্রিপারেশন না, ঠিক আছে? একটু সময় তোমাদের দিতে হবে আর কি পড়াশোনায়। আমি দেখি ট্রান্সলেশনের উপর আগে শীট দিয়ে দিব, যাতে তোমরা প্রতিদিন প্র্যাকটিস করতে পারো ট্রান্সলেশন, তারপরে এসে রাইটিং প্ল্যানের উপর। বুঝছো? নেক্সট ক্লাস হয়তো ভাই, পরীক্ষা সম্পর্কে একটু কথা বলার ছিল। হ্যাঁ বলো। এই যে পরীক্ষা তো বললো যে ডিস্ট্রিক্ট শহরে হবে, মানে বিভাগীয় শহরে। হ্যাঁ, এতে কি পরীক্ষা কি ডিসেম্বর শেষ বা জানুয়ারি শুরুতে হয়ে যাবে? এইটা আসলে কি, পরীক্ষাটা অনেকটা তোমার সরকারের উপর ডিপেন্ড করতেছে, বুঝতে পারছো? মানে আহ, সরকার যদি অনুমতি দেয় তারপরে পরীক্ষা নিতে পারবো, অনেকটা এরকমই, বুঝতে পারছো? কারণ এখানে না, তুমি যেহেতু বিভাগীয় শহরে করলো, তাহলে আর কি গ্যাদারিং কম হবে। গ্যাদারিং, তোমার যে ঢাকায় যে গ্যাদারিংটা হবে, তোমার বিভাগীয় শহরে দেখবো হচ্ছে 3,000 4,000 পরীক্ষা দিবে, 5,000। আর সব ওই যদি 50,000 হয়, 50,000-এর মধ্যে 30,000 তোমার ঢাকায় পরীক্ষা দিবে, মানে বলতে আর 20,000 তোমার সারা বাংলাদেশে দিবে, আম- বুঝতে পারছো? আমি আমি ঢাকা ভাইয়া, ডিস্ট্রিক্টে। হুম, হ্যাঁ হ্যালো বলো, কি বলতেছিল? ভাইয়া, ওই আজকে তো ডিসিশন দিয়েছে যে বিভাগীয় শহরে হবে, তাহলে হ্যাঁ কি ওইটা তো আজকে বললো যে 40 মার্ক করে লেখিত এবং এমসিকিউ। হ্যাঁ, তাহলে এমসিকিউ কি সবগুলা বিষয় থেকে, মানে কোন কোন সাবজেক্ট থেকে কত করে আসবে এটা বলা যাবে? এটা তো হচ্ছে এখনো বলে নাই, তবে এটা যেহেতু 40-40 আছে, তাহলে আম, বোঝা যাচ্ছে যে সবগুলা থেকেই থাকবে আর কি, সবগুলা এসে থেকেই থাকবে, ঠিক আছে? সবগুলা থেকেই থাকার একটা সম্ভাবনা, কোর্স থেকেই ইংলিশ থাকবে, তারপর হচ্ছে বাংলা থাকবে, তারপর হচ্ছে রিলেটেড যে সাবজেক্টগুলো, যারা বিএনএ তাদের জিকে থেকেও থাকবে। 40+40, আই থিঙ্ক এটা ভালো হয়েছে। তাছাড়া
আমি এমন একটা গেস করছিলাম যেমন একটা হতে পারে, কারণ একদম 50 মার্কের রিটার্ন লিগে দেখাও তো একটা টাফ, স্যাররা যে দেখবে এটা এরকম না। এক্ষেত্রে হচ্ছে বিগত রিটার্নে যে যে টপিকগুলো আসছে ওগুলো কিন্তু বাদ দেওয়ার কোনো সুযোগ নেই, ওগুলো কিন্তু খুব ভালো করে দেখতে হবে, বুঝছো? ওগুলো কিন্তু মাস্ট থাকবে, মানে বিগত যে বছর যেগুলো আছে, নতুন করে আর কি দিবে, মানে নতুন তো আর কিছু নাই, আচ্ছা। নতুন হয়তো যদি দু একটা কিছু থাকতে পারে, সেটা আমি তো করবো, করতে মানে এগুলো সব শিখলে আমার কেন। ভাইয়া মার্ক তো অনেকটা কমে গেছে, সার্কুলার তো কি সব ওটা মার্ক। স্পষ্ট? হ্যাঁ, মার্ক অনেকটাই কি কমে গেছে, এই তো। জি ভাইয়া, এই কারণে তো মানে টপিক তো বাড়ানোর কোনো সুযোগ থাকতেছে না মনে হয়। না, টপিক আর কি বাড়াবে, দেখো এর বাইরে আর কি টপিক আছে, ট্রান্সলেশন এসে এগুলোই তো, তাই না? ট্রান্সলেশন এর বাইরে আর কি টপিক আছে? Yes. অথবা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস ট্যাঙ্কস এগুলাই দিতে পারবে। তো এরকম কিছু তো দিবে না এলিয়েন, মানে যেটা আমাদের কোনো অবগতই না, কোনো কিছু নলেজই নেই, এরকম কিছু তো দিবে না। তোরা আমাদের পাড়ার ভিতরে। আচ্ছা ভাইয়া, ইংলিশ কত মার্কে হইতে পারে এমসিকিউ আর ইয়েতে, রিটেনে? ইংলিশ তো কিন্তু বেশি থাকে, দেখছো না গতবারে কোশ্চেন ইংলিশ কিন্তু বেশি ছিল আর কি। তো ইংলিশেই তোমার হচ্ছে রিটেনের মধ্যে 50% ইংলিশেরই থাকে, হ্যাঁ, 50% ইংলিশের রিটেন থেকে থাকে। সার্কুলার মানে কি সব স্পষ্ট করা থাকে যে কোথা থেকে প্রশ্ন আসবে? হ্যাঁ হ্যাঁ, সার্কুলার আসলে মানে একদম কোন এসে থেকে কি আসবে এই বিষয়গুলো দেওয়া থাকবে, তখন আমরা একদম বলতে পারবো। এটা হচ্ছে তোমাদের এইচএসসি রেজাল্টটা দেওয়ার দেখবে 1 সপ্তাহের মধ্যেই তোমার সার্কুলার দিয়ে দিবে, তখন আমাদের বিষয়টা আরো ক্লিয়ার হয়ে যাবে, তখন আমরা আমরা সার্কুলার অনুযায়ী পড়াশোনা করতে পারবো, সমস্যা নেই। এর আগে হয়তো আমাদের সামগ্রিক বিষয় নিয়ে পড়াশোনা করতে হবে। সার্কুলার কতদিন সময় পাওয়া যাবে সার্কুলার দেওয়ার পর? সার্কুলার দেওয়ার পর ওই যে এটা হচ্ছে তোমার সামগ্রিক পরিস্থিতির উপর ডিপেন্ড করতেছে। এখন তোমার করোনার যে অবস্থা, এখন যে কবে হবে এটা আসলে বলা খুবই টাফ, মানে সামনের দিনগুলো তো আরো বাড়তেছে, ঠিক আছে? এখন হয়ে মনে হচ্ছে অনেক দেরিতে হচ্ছে, ফেব্রুয়ারিতেও হতে পারে, আবার অনেক চিন্তা হইতে হইতে পারে তোমার জানুয়ারিতে হয়ে যেতে পারে। তো এটা আসলে বলা যাচ্ছে না এখন কিছু, সব কিছু সিচুয়েশনের উপর ডিপেন্ড করছে। ঢাকা ইউনিভার্সিটি চাচ্ছে যে একটু তাড়াতাড়ি করে ফেলতে, ঠিক আছে? ঢাকা ইউনিভার্সিটি কিন্তু আমাদের খুব একটা সেশন জোটে ফালায় নাই, মানে আমরা কিন্তু সব কিছু বন্ধ থাকলে কিন্তু আমাদের কিন্তু সব কিছু চলছে, আচ্ছা। মানে জাস্ট ফাইনাল পরীক্ষাগুলো ওটা হচ্ছে আমরা জাস্ট ক্যাম্পাস খুললে তার হচ্ছে পরীক্ষাগুলো দেব, কিন্তু আমাদের কিন্তু ক্লাস শেষ, মানে আমাদের এমবিএ তোমার অনলাইনে হয়ে গেছে। দেখা যাচ্ছে তোমাদের মানে যেহেতু বিভাগীয় শহরে করলো, এই ধারণা করছিলাম যে মনে হয় তাড়াতাড়ি পরীক্ষা হয়ে যাবে যেহেতু বিভাগীয় শহরে করলো। একটা সম্ভাবনা আছে, বাট তারপরেও তোমার পুরোনো পরিস্থিতির উপর অনেকটা ডিপেন্ড করতেছে, ঠিক আছে? হ্যাঁ, একটা সম্ভাবনা আছে যে আগে হওয়ার, তারপর তোমরা টার্গেট রাখবো হচ্ছে জানুয়ারি টার্গেট করে তোমরা পড়াশোনা করো, পিছাইবো বা এরকম চিন্তা করার দরকার নেই, কিন্তু আমরা জানুয়ারির আগেই শেষ করবো ইনশাল্লাহ, বুঝতে পারছো? সমস্যা নেই। আচ্ছা। ওকে।